অবস্থা, আমি ধ্রুব। আর আজকে আমি বলবো একটা ভিডিওকে কীভাবে সিনেম্যাটিক বানাইতে হয়। তো একটা ভিডিওকে সিনেম্যাটিক বানাইতে হলে আগে আমাদেরকে জানতে হবে যে সিনেম্যাটিক জিনিসটা কী। আমরা সাধারণত সিনেমা দেখি না, এই সিনেমার মধ্যে কিন্তু একটা আলাদা লুক, একটা আলাদা ফিল থাকে। এই আলাদা লুক বা এই আলাদা ফিলটা যখন একটা ভিডিওর মধ্যে থাকে তখন সেই ভিডিওটাকে বলা হচ্ছে সিনেম্যাটিক। তো আমরা কিন্তু আমাদের ডিএসএলআর ক্যামেরা দিয়ে একই ফিলটা বা একই লুকটা আনতে পারবো, যদিও ওদের মতো হবে না, তবে কাছাকাছি হবে। তো আজকে আমি এই 10টা টিপস বলবো যেটার মাধ্যমে একটা ভিডিওকে সিনেম্যাটিক বানানো যায়। তো দেরি না করে ফাটাফাট 10টা টিপস দিয়ে দেওয়া যাক। তো টিপ নাম্বার ওয়ান হচ্ছে একটা ভিডিওকে সঠিক এফপিএস এবং শাটার স্পিডে শ্যুট করতে হবে। তো এফপিএস মানে হচ্ছে ফ্রেম পার সেকেন্ড, আর 24 এফপিএসকে হচ্ছে সবচেয়ে বেশি সিনেম্যাটিক ভিডিও হিসেবে ধরা হয়। তো ভিডিওকে অবশ্যই 24 এফপিএসে শ্যুট করতে হবে এবং 24 এফপিএসের টাইম লাইনেই এক্সপোর্ট করতে হবে। তাছাড়া স্লো মোশন যদি করতে হয় তাহলে হচ্ছে 60 এফপিএস আছে, 120 আছে, 240 আছে, বিভিন্ন অপশন আছে। আবার টিভির ক্ষেত্রে কিন্তু 30 এফপিএস ভিডিও ইউজ করা হয়, অর্থাৎ টিভিতে যেই ভিডিওগুলো ছাড়া হয় সেগুলো সবগুলো কিন্তু 30 এফপিএসে শ্যুট করা হয়। আর শাটার স্পিড সবসময় ফ্রেম পার সেকেন্ডের দ্বিগুণ রাখতে হয়, অর্থাৎ এফপিএসের দ্বিগুণ হচ্ছে শাটার স্পিড। তো যেহেতু আমি 24 এফপিএস এখন শ্যুট করতেছি তাহলে আমার শাটার স্পিড হবে 48, যদি 60 হয় তাহলে 120। তো ক্যামেরায় হচ্ছে 48 না থাকার কারণে 48-এর যেটা কাছাকাছি হয় অর্থাৎ 50 রাখতে হবে। মানে 24 এফপিএসের ক্ষেত্রে 50 শাটার স্পিড রাখতে হবে। আবার হচ্ছে 60-এর ক্ষেত্রে 120 হয়, যেহেতু ক্যামেরা 120 নাই তাহলে 125 রাখতে হবে। তাহলে অবশ্যই সঠিক এফপিএস এবং শাটার স্পিডে একটা ভিডিওকে শ্যুট করতে হবে। টিপ নাম্বার টু হচ্ছে ফ্রেমিং, অর্থাৎ কম্পোজিশন। একটা ভিডিওকে সঠিকভাবে ফ্রেমিং করতে জানতে হবে। যেরকম আমি যদি এখন মাঝে না থাকে ডান বা বাম সাইডে থাকতাম তাহলে কিন্তু ভিডিওটা দেখতে অনেক অড লাগতো। এই জন্যই সুন্দর করে ফ্রেমিং করাটা খুবই ইম্পর্টেন্ট। সুন্দর করে ফ্রেমিং করতে না পারলে ভিডিওটা কখনোই সিনেম্যাটিক লাগবে না, তাছাড়া ভিডিওটা কখনো ফুটে উঠবে না। আপনার কাহিনী যতই সুন্দর হোক, আপনার ভিডিও যতই সুন্দর হোক, কিন্তু আপনি যদি ফ্রেমিং না জানেন তাহলে ভিডিওটা দেখতে কখনোই কারো কাছে ভালো লাগবে না। এই জন্যই সঠিকভাবে ফ্রেমিং করতে জানতে হবে। টিপ নাম্বার থ্রি হচ্ছে একটা ভিডিওকে সঠিকভাবে এক্সপোজ করতে জানতে হবে। অর্থাৎ ওভার এক্সপোজ করা যাবে না, আন্ডার এক্সপোজ করা যাবে না। ওভার এক্সপোজ করলে দেখা যাচ্ছে যে ভিডিওটা অনেক বেশি ব্লোন আউট হয়ে যায়, অনেক ডিটেলস চলে যায়। আবার আন্ডার এক্সপোজ করলেও কিন্তু অনেক ডিটেলস চলে যায়, যেটা পোস্ট প্রসেসিংয়ে ফিরে আনা যায় না, আর ভিডিওটা অনেক অন্ধকার হয়ে যায়। এই জন্য অবশ্যই সঠিকভাবে এক্সপোজ করতে জানতে হবে। আপনার সব কিছু ব্যালেন্সে রাখতে হবে, শ্যাডোজ, মিড টোনস, হাইলাইটস সব কিছু ব্যালেন্সে যাতে থাকে সেদিকে নজর রাখতে হবে। টিপ নাম্বার ফোর হচ্ছে স্টেবিলাইজেশন। একটা ভিডিও যদি শেক থাকে অনেক বেশি তাহলে কিন্তু খুবই বাজে লাগে, খুবই অড লাগে, আর এই ভিডিও কিন্তু কারোই ভালো লাগে না। এই জন্যই ভিডিওকে স্টেবল করতে জানতে হবে। ভিডিওকে স্টেবল করার জন্য গিম্বল আছে, তারপর হচ্ছে ট্রাইপড আছে, ক্যামেরা লেন্স অথবা বডিতেও কিন্তু আজকাল স্টেবিলাইজেশন বিল্ট ইন থাকে। তো ভিডিওকে অবশ্যই স্টেবল রাখতে হবে যাতে ভিডিওটা দেখতে সুন্দর লাগে, স্মুথ লাগে, সিনেম্যাটিক লাগে। টিপ নাম্বার ফাইভ হচ্ছে একটা ভিডিওকে ফ্ল্যাট কালার প্রোফাইলে শ্যুট করা। ফ্ল্যাট কালার প্রোফাইলকে লক প্রোফাইলও বলা হয়। তো এটা হচ্ছে আমার একটা কালার প্রোফাইল যেখানে কন্ট্রাস্ট, স্যাচুরেশন, শার্পনেস সব কিছু অনেক কমানো থাকে। অর্থাৎ আপনি ভিডিও করার পর ভিডিওটা অনেক বেশি ফ্ল্যাট থাকবে আর দেখতে অনেক বেশি বিচ্ছিরি লাগে ভিডিওটা। কিন্তু যখন আপনি কালার গ্রেড করতে যাবেন দেখবেন যে আপনি অনেক বেশি ডিটেলস পাচ্ছেন, যেটা এই স্ট্যান্ডার্ড বা অটোতে আপনি পাবেন না। স্ট্যান্ডার্ড বা অটোতে যেই ভিডিও করবেন ওই ভিডিওটা কিন্তু সুন্দর আসবে, কিন্তু ওটা ডাইনামিক রেঞ্জ অনেক কম হবে, ডিটেলস অনেক কম থাকবে। আর তাই আপনাকে ফ্ল্যাট কালার প্রোফাইলে শ্যুট করতে হবে। ফ্ল্যাট কালার প্রোফাইলে শ্যুট করলে ভিডিওতে আপনি ফুল ম্যানুয়াল কন্ট্রোল পাবেন কালার গ্রেডিংয়ের ক্ষেত্রে।
টিপ নম্বর 6 হচ্ছে শ্যালো ডেপথ অফ ফিল্ড, অর্থাৎ সোজা বাংলা কথায় পিছনটা ব্লার করা। আমি অনেক লোককে দেখছি যে চিল্লাই বেড়ায়, ভাই কীভাবে পিছনটা ব্লার করবো, ব্যাকগ্রাউন্ড ব্লার হয় না কেন। তো হ্যাঁ, ভিডিও কিন্তু শ্যুট করার সময় যদি আপনি শ্যালো ডেপথ অফ ফিল্ডে ভিডিও শ্যুট করেন তাহলে ভিডিওটা কিন্তু অনেক বেশি সিনেম্যাটিক লাগে। অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড যখন আউট অফ ফোকাস থাকে আর আপনার সাবজেক্ট যখন পুরো ফোকাসে থাকে, ভিডিওটা দেখতে অনেক বেশি সিনেম্যাটিক, অনেক বেশি সুন্দর লাগে। তো অবশ্যই শ্যালো ডেপথ অফ ফিল্ডে ভিডিও শ্যুট করতে হবে। টিপ নম্বর 7 হচ্ছে একটা ভিডিওকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করতে হবে। অর্থাৎ যে কোনো একটা সিনকে যদি আপনি নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল থেকে শ্যুট করেন, ভিডিও দেখতে ভালো লাগবে, কিন্তু আপনি যখন ওই একই সিনটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করবেন তখন ভিডিওটা দেখতে আরও বেশি ডাইনামিক লাগবে, আরও বেশি সিনেম্যাটিক লাগবে। এই জন্যই একটা ভিডিওকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করতে হবে যাতে ভিডিওটা আরও বেশি ডাইনামিক লাগে, আরও বেশি সিনেম্যাটিক লাগে। টিপ নম্বর 8 হচ্ছে স্লো মোশন, যেটা সবারই প্রিয়, কম বেশি সবাই এই জিনিসটা করে থাকে। একটা ভিডিওকে কিন্তু সিনেম্যাটিক করতে হলে স্লো মোশন মাস্ট, এটা বলবো না, কিন্তু স্লো মোশন করলে ভিডিওটা অনেক বেশি সিনেম্যাটিক লাগে আর ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগে, একটা নতুন মাত্রা যোগ হয় ভিডিওটাতে। তবে অতিরিক্ত স্লো মোশন করলে ভিডিওটা কিন্তু দেখতে খারাপ লাগে। যেরকম আমি আমার আগের ভিডিওগুলোতে কিন্তু সবসময় স্লো মোশন দিয়ে ভরে দিতাম। এটা করার একটাই কারণ ছিল, আমার কাছে তখন কোনো স্টেবিলাইজেশন ছিল না, যার কারণে আমি ভিডিওটাকে স্টেবল করার জন্য স্লো মোশন করতাম। তবে স্লো মোশন বেশি না করেও একটা ভিডিওতে যদি নির্দিষ্ট সময় যেখানে দরকার সেখানে স্লো মোশন অ্যাড করা যায়, ভিডিওটা কিন্তু অনেক বেশি সিনেম্যাটিক লাগে, ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগে। টিপ নাম্বার 9 হচ্ছে লেটার বক্স। মুভিতে কিন্তু সাধারণত দেখা যায় যে মুভির স্ক্রিনের উপরে এবং নিচে দুই জায়গায় ব্ল্যাক বার থাকে। এটা হওয়ার কারণ কি? ওরা হচ্ছে অ্যানামরফিক লেন্স ইউজ করে, যেটাতে ভিডিওটা এরকম করে শ্যুট হয়। যখন ওটাকে এডিট করা হয় তখন স্ট্রেচ করার কারণে ওই ব্ল্যাক বারটা আসে। তো এই ব্ল্যাক বারটা আমরা আমাদের নর্মাল ভিডিওতেও আনতে পারবো, সেটা হচ্ছে ভিডিওতে পিএনজি ফাইল বসানোর মাধ্যমে অথবা ভিডিও ক্রপ করার মাধ্যমে কিন্তু আমরা এই ব্ল্যাক বারটা আনতে পারি। এটা আনতে হবে জরুরি না, তবে এটা আনলে ভিডিওটা অনেক বেশি সিনেম্যাটিক লাগে, একটা সিনেমা ফিল আসে। এই জন্য ব্ল্যাক বারটা অনেকে বসায় না, আমি বসাইতে পছন্দ করি, কারণ আমার কাছে মনে হয় কি ভিডিওটা আরও বেশি সিনেম্যাটিক লাগে দেখতে। ওকে, তো এবার হচ্ছে সবচেয়ে লাস্ট টিপ নম্বর 10, সেটা হচ্ছে সাউন্ড ডিজাইন খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিওকে সিনেম্যাটিক বানানোর ক্ষেত্রে। আমি এর আগে যতগুলো টিপস শেয়ার করলাম, অর্থাৎ যে 9টা টিপস বললাম, এই 9টা টিপস যদি আপনি পালন করেন আর সাউন্ড ডিজাইনটা ঠিক মতো না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও অনেক সিনেম্যাটিক লাগবে না। একটা ভিডিওকে সিনেম্যাটিক বানাতে হলে সাউন্ড ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি কিন্তু আমার চ্যানেলে যে প্রথম 2টা ভিডিও আপলোড করছি সেগুলোর সাউন্ড ডিজাইন কিন্তু খুবই বাজে ছিল। তো সাউন্ড ডিজাইনটা কী? আমরা কিন্তু সাধারণত কী করি, একটা ভিডিও এডিট করার পর যে মিউজিকটা ভিডিওটার সাথে ভালো লাগতেছে সেটাই বসাই দিই। কিন্তু সাউন্ড ডিজাইন হচ্ছে এই মিউজিকটা বসানোর পাশাপাশি বিভিন্ন যে অ্যাম্বিয়েন্ট সাউন্ডগুলো থাকে, বিভিন্ন যে এফেক্টসের সাউন্ডগুলো থাকে, এগুলো যখন অ্যাড করা হয় ভিডিওটা আরও বেশি ডাইনামিক লাগে। আর সঠিকভাবে অ্যাড করা গেলে, সঠিক লেভেলে যদি অ্যাড করা যায় তাহলে ভিডিওটা অনেক বেশি ডাইনামিক, অনেক বেশি সিনেম্যাটিক লাগে। তো সাউন্ড ডিজাইন খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিওকে সিনেম্যাটিক বানানোর জন্য। তো এই ছিল 10টা টিপস, যেটা পালন করলে আপনার ভিডিও অনেকটাই সিনেম্যাটিক হয়। এগুলো ছাড়াও আরও অনেক ওয়ে আছে, টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করবো। কারণ আমাকে অনেকে বলতে পারে যে ভাই আপনি তো শুধু বলে গেলেন, কোনো সেটিংস দেখালেন না বা কীভাবে কী করতে হবে করে দেখালেন না। তো টেনশনের কিচ্ছু নেই, আমি এই প্রতিটা টিপসের উপর আলাদা আলাদা করে ভিডিও আপলোড করব, যেখানে আরও ডিটেলসে আলোচনা করা হবে, যেখানে প্র্যাকটিক্যালি করে দেখানো হবে। তো আপনার কাছে খুবই সহজ, আপনাকে শুধু সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ সাবস্ক্রাইব না করলে তো আপনি জানতে পারবেন না যে আমি কোন ভিডিও আপলোড করছি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এরপরের ভিডিওতে দেখা হচ্ছে। Bye bye.